This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছাপ জিনিসটা না খুব গুরুত্বপূর্ণ। এই যেরকম মনের মানুষ সিনেমাটায় ভারত বাংলাদেশ দুটো দেশেরই ছাপ ছিল, অভিনয় করেছিলেন দু দেশেরই শিল্পীরা, তাদের প্রত্যেকের অভিনয়ের ছাপ এতদিন পরেও তো টাটকা। ঠিক এই যেরকম এই সিনে চঞ্চল চৌধুরী ছিলেন, দেখেই মনে হলো না কি দুর্দান্ত অভিনেতা। আচ্ছা, চঞ্চল চৌধুরী দুর্দান্ত অভিনেতা, এ নিয়ে কোনো সংশয় নেই আপনাদের কারোর, আপনারা সবাই জানেন। প্রশ্ন সেটা নয়, কত ভালো অভিনেতা সেটা নিয়ে কোনো কুইজের উত্তর দিতে হবে না। প্রশ্ন অন্য, চঞ্চল চৌধুরী কেমন আছেন বলুন তো? মানে একটা সংশয় তো আছে। প্রথমত, তিনি হিন্দু, বাংলাদেশে থাকা হিন্দু। দ্বিতীয়ত, তিনি অভিনেতা, অভিনেতারা বাংলাদেশে সব আক্রান্ত হচ্ছেন। তৃতীয়ত, তিনি শিল্পী, শিল্পীরা ওই মৌলবাদীদের দুচক্ষের বিষ। এবং চতুর্থত, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশে থাকার জন্য অত্যন্ত আশঙ্কাজনক বিষয়, তার সঙ্গে এদেশের মানুষজনের সম্পর্ক ভালো। এই সবকটাই তো বর্তমান বাংলাদেশে মারাত্মক অপরাধ। ওই 32 নম্বর ধানমন্ডিতে শেখ মুজিবের বাড়িটা যেদিন ভাঙা হয়, সেদিন সোশ্যাল মিডিয়ায় তার নিন্দা করেছিলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন আর সোহানা সাবা। মোহাম্মদ ইউনূস কী করলেন? পুলিশ দিয়ে এই দুই অভিনেত্রীকে তুলে নিলেন। দীর্ঘক্ষণ দুজনকে আটকে রেখে অনেক জিজ্ঞাসাবাদ করে ঠোরে তারপর জনমানস একটা বিরাট প্রতিক্রিয়া তৈরি হতে তাদের ছাড়া হয়। অনেকেই সেদিন আশঙ্কা প্রকাশ করেছিলেন এরপর হয়তো চঞ্চল চৌধুরীর মতো শিল্পীকেও কোতোয়াল দিয়ে ধরে নিয়ে আসবে বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকার। কারণ যে কোনো স্বৈরতন্ত্রই তো ওই বিরুদ্ধ মতটা একদম পছন্দ করে না। এবার বিরুদ্ধ মতটা সেটা কোথাও গিয়ে তার মুখে প্রকাশিত মত হোক, কোথাও তার লেখা, অথবা তার বিভিন্ন পারিপার্শ্বিকের ক্ষেত্রে যা যা পছন্দ, যা যা অবস্থান, জন্মগতভাবে যা পেয়েছেন, সেগুলোই হয়তো তাদের পছন্দ না, মানে স্বৈরতন্ত্রের অপছন্দ। ব্যাস, তাহলেই তারা বিরুদ্ধ। এবার ভিন্ন ধর্মের কোনো ঠাঁই এই মুহূর্তে অন্তত বাংলাদেশের ওই স্বৈরতন্ত্রে নেই, সেটাই তো দেখছি। আর তাই ভাবছি, জানেন তো, এই গৌতম ঘোষের কপাল কিন্তু সত্যি খুব ভালো। তিনি বছর 16 আগে এই মনের মানুষ সিনেমাটার শুটিংটা শেষ করে ফেলেছিলেন। নাহলে কি হতো বলুন তো? 2025-এ ওই বাংলাদেশে তো আর ইউনিট নিয়ে যাওয়া হতো না। 2025-এর বাংলাদেশ কাউকে ছাড়ছে না, লালন ফকির কেউ তো ছাড়ছে না। টাঙ্গাইলের মধুপুরে লালনের নামে বাঙুল ফকির উৎসব হতো, ফি বছর হতো, এটাই নিয়ম। এবছর হচ্ছে না। লালনের গানে সেন্সরশিপ জারি হতে পারে কোনোদিন, লালন কোনোদিন ভাবতে পেরেছিলেন? ভাবুন তো। হেফাজতে ইসলাম আর উলেমা পরিষদ নামে দুটো মৌলবাদী সংগঠন আয়োজকদের জানিয়ে দিয়েছে, গান মানে বন্দুকের গুলি খেতে না চাইলে গান মানে সঙ্গীত বন্ধ করতে হবে। সহমর্মিতা, ভালোবাসা এবং এই যে সমন্বয় লালন যেটা করেছিলেন, তার দর্শনের মধ্যে বৌদ্ধ ধর্ম, ইসলাম এবং বৈষ্ণব ধর্মের একটা সমন্বয় ছিল। এই যে গৌণধর্মী ফকিররা, বাউলরা এবং সমন্বয় ধর্মী এই মানুষদের ওপর কিন্তু নিপীড়ন চলছে। তাদের যে ভালোবাসা, মানে মানুষের প্রতি শ্রদ্ধা, মানব ধর্ম সবথেকে বড় কথা, এই মানব ধর্মের বীজ নষ্ট হতে পারে না। রাজনৈতিক সামাজিক অনিশ্চয়তা হয়তো ধ্বংসস্তূপেও পরিবর্তন হতে পারে, কিন্তু সেটা কি আদৌ একটা ইতিহাস মুছে দেয়? আমি মনে করছি, আমার ভীষণ দৃঢ় বিশ্বাস যে সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ যাচ্ছে, সেটা পরিবর্তন অবশ্যই হবে। এবার দেখুন, আজকে বাংলাদেশে অনেক কিছু হচ্ছে, কিন্তু সব কিছু ছাপিয়ে হঠাৎ লালনের কথা বলছি কেন? বলছি তার কারণ, লালন শুধু একটা নাম নয়, লালন একটা মতবাদ, লালন একটা ভাবাদর্শ, লালন একটা ভাবনা, সুস্থ বুদ্ধি এবং সব থেকে বড় কথা, লালন একটা বার্তা।
এই জায়গাটাকে অস্বীকার করা হলে তাহলে কিন্তু অনেকগুলো দিক থেকে ধরে নিতে হবে সুস্থ বুদ্ধির আর কোনো জায়গা নেই বাংলাদেশে। সামান্যতম তার যে সম্ভাবনাটা আছে সেটুকুনিও সমূলে উৎপাটিত হচ্ছে। মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ, তারা লালনকে কেন ভয় পাচ্ছে জানেন? কারণ লালনের গায়ে ধর্মীয় সহিষ্ণুতার ছাপ আছে। তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলতেন। সে যে বিখ্যাত লাইন, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কিরূপ দেখলাম না এই নজরে। লালন জাতকে অস্বীকার করতে পারেন, কিন্তু মোহাম্মদ ইউনূস জাত পাত ভেদাভেদ এগুলোকে তিনি কি করে অস্বীকার করবেন? তিনি তো ডেকে নিয়ে এসছেন। জাত পাত ভেদাভেদের বিরুদ্ধে তাকে কথা বলতে গেলে জামাতিরা যারা তাকে বসিয়েছে তারা তাকে আস্ত রাখবে কিনা সন্দেহ। জামাতিরাই তো তাকে এই মুহূর্তে তার ধারক বাহক, তারাই কোলে করে সিংহাসনে বসিয়েছে। আর জামাতিদের উস্কানি দিয়েছে বাইডেনের আমেরিকা। দেখুন, আমেরিকা কিন্তু এমন একটা দেশ, তাদের একটা চরিত্র আছে, তারা পছন্দ করে বিভিন্ন দেশে গিয়ে একটুখানি খুঁচিয়ে দিয়ে আসতে। কেউ সুস্থ আছে, সুস্থ বুদ্ধিতে চলছে, ভালো আছে, এটা আমেরিকার একদমই পছন্দ না। বিভিন্ন সময় তারা বিভিন্ন পথে গিয়ে একটু জাস্ট গোটা পরিস্থিতিটাকে একটু ঝাঁকিয়ে দিয়ে আসে আর কি, অথবা হালকা করে চিমটি কেটে দিয়ে চলে গেল, লোকে নড়ে উঠলো। এরকম যত একে অন্যকে পাশের দিকে তাকাবে, এ আমায় চিমটি কাটলো না তো, ও আমায় চিমটি কাটলো না তো, তত দেশের সুস্থিতি নষ্ট হবে। আমেরিকার জন্য সেটা খুব আদর্শ পরিবেশ। এটা ঘটনা। বাইডেন এখন আর আমেরিকার প্রেসিডেন্ট নন, কিন্তু বাংলাদেশ সে তো তার যে প্ল্যান সেটাকে পুরোপুরি কার্যকরী করে দিয়েছে। বাংলাদেশ এখন পুরোপুরি জামাতিদের দখলে। গত 1 মাসে ওই টাঙ্গাইলেই সংখ্যালঘু হিন্দুরা খুন হয়েছে, তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, মন্দিরে হামলা হয়েছে, সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি। আর এবার লালন উৎসব করতে দেওয়া হলো না। 2 মৌলবাদী সংগঠন, ওই বললাম যারা করতে দিল না, তাদের যুক্তি কি? লালনের গান গাইলে, বাউল ফকিরের গান শুনলে লালনের মতবাদ প্রচার হবে, আর তাহলে তো ভীষণ বিপদ। সাধারণ মানুষ বাংলাদেশের, তাদের মনে যে হিংসার আগুনটা সিরিঞ্জে ভরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ওই লালনের গানের বা মতাদর্শের ওই শান্তির জলে সেই আগুন তো নিভে যাবে। সেটাকে অ্যালাউ করা যায় নাকি? সুতরাং, এবং খেয়াল করে দেখুন, প্রথমে সংখ্যালঘু হিন্দুরা, তারপর মাঝামাঝি জায়গায় থাকা লালনের মতো সুফি বা বাউল ধর্মী বা ফকির, যাদের মধ্যে একটা ওই সর্বধর্ম সমন্বয় বা প্রেমের বার্তা যারা বহন করেন, ধর্মীয় ভেদাভেদ মানেন না, তারা টার্গেট। এরপর কারা টার্গেট হবেন বুঝতে পারছেন? তখন সংখ্যাগুরুরা টার্গেট হবেন, কিন্তু টার্গেট হবেন তাদের মতাদর্শের ভিত্তিতে, অর্থাৎ কে মৌলবাদী হচ্ছেন আর কে মৌলবাদীদের সঙ্গে গলা মেলাচ্ছেন না। আক্রমণটা কোথা থেকে শুরু হয়ে কোথায় পৌঁছবে বুঝতে পারছেন? ওটা বড় অ্যাটাক। ওই বড় আক্রমণে যাওয়ার আগে, বড় মাঠে খেলতে যাওয়ার আগে যেরকম নেট প্র্যাকটিস করতে হয়, এই হিন্দু এবং এখন এই বাউল ফকির লালন মতাবলম্বীরা তারা হচ্ছেন এইবার টার্গেট। এখানে নেট প্র্যাকটিস হচ্ছে। এরপর ওই সংখ্যাগুরু বিরুদ্ধ মতাবলম্বীরা টার্গেট, তারা হবে। এবার এইটা যদি হয় না, তখনই গন্ডগোলটা লাগবে, জানেন তো? এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। ইনফ্যাক্ট গন্ডগোল যে লাগবে এটা বুঝতে পেরেই কিন্তু আবার এই টার্গেটগুলো করা হচ্ছে, এটাও সত্যি। কারণ মানুষজন তো এই প্রশ্নগুলো তুলতে শুরু করেছে। কেন বাজার অগ্নিমূল্য, জিনিসপত্রের দাম কেন আকাশ ছোঁয়া? এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার মতো তো নয়। সুতরাং প্রশ্নগুলোই যাতে না উঠতে পারে তার পরিস্থিতি সেই ব্যবস্থা করে ফেলো। কিন্তু সেটা করতে গিয়ে কী হচ্ছে জানেন? বাংলাদেশের মানুষ হয়তো প্রশ্ন করতে পারছে না বা প্রশ্ন করার অবকাশ পাচ্ছে না, কিন্তু রাষ্ট্রপুঞ্জ তারা তো প্রশ্ন করতে শুরু করেছে। রাষ্ট্রপুঞ্জের প্রতিবেদন কি বলছে জানেন? বলছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের আমলে বারবার মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। সংখ্যালঘুদের নিরাপত্তা নেই, বিরোধী রাজনৈতিক কর্মীদের নিরাপত্তা নেই। তার প্রমাণ নাকি এই রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি দল বাংলাদেশ ঘুরে ঘুরে সংগ্রহ করেছে।
রাষ্ট্রপুঞ্জ বলেছে যে অবিলম্বে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফেরাতে হবে, বিরোধীদের ওপর জুলুম বন্ধ করতে হবে, সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে, যারা এই সমস্ত ক্ষেত্রে দোষী তাদের আন্তর্জাতিক আইন অনুযায়ী বিচার করতে হবে। এখানটাই তো পুরো বলে না কবি কেঁদে ফেললেন, প্রায় সেরকম অবস্থা। এত কষ্ট করে এত কিছু করা হলো, সংখ্যালঘুদের উৎখাত করার ব্যবস্থা করা হলো, যারা মুক্তবাদী তাদের কোথাও গিয়ে মুক্তিটাই কোনো রকম যুক্তি দেওয়ার জায়গায় যাতে না থাকে একদম বন্দি করে দেওয়া হলো। এবার আবার যারা এটা করলো এত কষ্টের পর তাদের বিচার করতে হবে, তাও আবার আন্তর্জাতিক আইন অনুযায়ী। এটা কি করে করবেন বলুন তো ইউনূস? তিনি নিজেকে কি শুলে চড়াতে পারেন? কারণ শুলে যদি চড়াতে হয়, যদি এই অপরাধে কারোর বিচার করতে হয়, তাহলে তো তার নিজের বিচার করতে হবে। লাস্ট 7-8 মাস থেকে আমরা দেখছি কি বাংলাদেশে কি হচ্ছে। যে স্টেটমেন্ট আসলো ওটা এটাই কনফার্ম করছে, যেটা অত্যাচার হচ্ছে ওই জিনিসটাই কনফার্ম করা হচ্ছে। 7-8 মাসে সংখ্যালঘুদের উপরে অনেক লোকের হত্যা হয়েছে, বাড়ি পুরনো হয়েছে, রেপ হয়েছে। একজন নোবেল লরিয়েট কি করে এরকম অসত্য কথা বলেন? শাস্তি তো আপনাকে পেতেই হবে মোহাম্মদ ইউনূস। কেউ বরদাস্ত করবে না, ভারতবর্ষ বরদাস্ত করবে না, আমেরিকা বরদাস্ত করবে না, যে কোনো সভ্য দেশ বরদাস্ত করবে না। বাংলাদেশে যে আপত্তিকর ঘটনা, আপত্তিকর সংলাপ, আপত্তিকর প্ররোচনা, বাংলাদেশের অস্থিরতার মঞ্চকে ভারত বিরোধী শক্তি যে ব্যবহার করছে, এই গোটার ক্ষেত্রেই পশ্চিমবঙ্গ উদ্বিগ্ন। আমাদের স্ট্যান্ড হচ্ছে এটা কেন্দ্রীয় সরকার আন্তর্জাতিক ইস্যুতে যে ব্যবস্থা নেবে আমরা সমর্থন করব। যারা একটু ফ্রি থিঙ্কার্স তাদের উপরে আক্রমণ হচ্ছে, যারা গণতান্ত্রিক অধিকার নিয়ে কাজ করছেন তাদের উপরে আক্রমণ হচ্ছে। ফলে বাংলাদেশটা কার্যত আইন শৃঙ্খলা 12টা বেজে গেছে এবং ভয়াবহ আক্রমণ হচ্ছে। রাষ্ট্রসংঘের রিপোর্টে এই কথাটা উঠে এসেছে। একটা রিপোর্টের বা একটা তথ্য প্রকাশিত হলো, সেই তথ্যে ভারত সরকারের বক্তব্য অবশ্যই প্রমাণিত হলো। দেখুন, মোহাম্মদ ইউনূসরা যে মানুষ খুন করছেন এটা রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে লেখা হয়ে গেছে। সেই লেখাটা কি করে খণ্ডাবে বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকার? লালনের গান না হয় জোর করে থামিয়ে দেওয়া গেছে, কিন্তু সত্য লুকিয়ে রাখা যায় কি করে? লোকাবেন বলুন তো? তার মধ্যে আজ নরেন্দ্র মোদী আর ডোনাল্ড ট্রাম্পের বৈঠক। ট্রাম্প শাসনের এই দ্বিতীয় দফায় এই প্রথম আমেরিকায় ভারতের প্রধানমন্ত্রী। এবার আলোচনার টেবিলে কোন কোন ফাইলগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, বাংলাদেশের কি সেদিকে নজর নেই? চাপ তো আছে। এই দুই দেশের বিদেশ নীতি, বাণিজ্য নীতি আর সামরিক নীতির ফাইল তো থাকবে, এটা সবাই জানে। আর কি থাকবে? থাকবে সন্ত্রাস দমনে দুই দেশের ভূমিকা আর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ফাইলপত্র। এটাই তো উদ্বেগের জায়গা বাংলাদেশের এবং মোহাম্মদ ইউনূসের। তিনি যা কাণ্ড কারখানা করে বসে আছেন, যেভাবে তিনি ওই ট্রাম্পকে হারাতে উঠে পড়ে লেগেছিলেন, এবার ট্রাম্প যদি সেইটার কথা মাথায় রেখে ব্যবস্থা নিতে শুরু করে, তাহলে বাইডেনের কাছ থেকে যা সাহায্য পেয়েছেন তা তো সুদে আসলে তুলে নেবেন ট্রাম্প। আতঙ্ক কম কি হতে পারে বলুন? ভালোভাবেই তাদের ভয়ের মধ্যে ফেলে দিয়েছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখুন, এর পাশাপাশি আরও তাদের একটা চিন্তা আছে। তারা ভারতকে ক্রমাগত টার্গেট করছেন, ভারত বিদ্বেষকে প্রশ্রয় দিচ্ছেন। এই কোথাও গিয়ে মাঝে মধ্যে নিজেদের ওই ভাঙা চোরা জিনিসপত্র নিয়ে সেনাবাহিনীর সামরিক ভয় শুধু দেখিয়ে দিয়েছেন ভারতকে। যা যা পারেন সব কিছু করেছে। আর ভারত এতদিন কিছু করেনি, ভবিষ্যতেও করবে বলে মনে হয় না। ভারত শুধু কি করতে পারে তার একটা সম্যক ধারণা তাদের সবসময়ই দিয়ে থাকে আর কি। নিজেদের শক্তি কে আর যাচাই করে, কিন্তু শক্তিটা যে আছে এটা তো লুকানো থাকে না। এই যে বেঙ্গালুরু এয়ার শো হলো, সেটাও তো ওই পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া যে গোটা বিশ্বের কাছে আমাদের জায়গাটা কোথায়। এই এয়ার শোতে F-35 পাঠিয়েছিল আমেরিকা, লেটেস্ট যুদ্ধ বিমান। উদ্দেশ্য কী ছিল? ভারতে তাদের এই আধুনিক সর্বাধুনিক যে যুদ্ধ বিমান সেটার বাজার তৈরি করা, মানে ভারতকে গচানো আর কি। মোদি যদি আমেরিকার কাছ থেকে F-35 না কেনেন কী হবে? তাতেও কিন্তু কোনো মহাভারত অশুদ্ধ হবে না, বরং ভারতের কাছে দরদাম করার একটা রাস্তা সবসময় খোলা থাকবে। কারণ ট্রাম্প জানেন ভারতের কাছে এখন অপশান অনেক। রাশিয়া এখন সুখোই 57 দিতে চায়, ওই একই মানের, সেটা ওই ফাইটার বিমান।
ফ্রান্স তারা আরও রাফাল ভারতকে বিক্রি করতে চায়। ফলে অপশান অনেক। ভারত কি করবে সেটা তো নরেন্দ্র মোদী ঠিক করবেন। 2019-এ ট্রাম্প বলেছিলেন যে ভারতের প্রধানমন্ত্রী তার সব থেকে বিশ্বাসযোগ্য বন্ধু। 6 বছরে সেই সম্পর্ক যে আরও মজবুত হয়েছে, তার জন্যে কে কৃতিত্ব দাবি করতে পারেন জানেন? মোহাম্মদ ইউনূস। যা কাণ্ড কারখানা করেছেন, তাতে ট্রাম্পের যে মোদি নির্ভরতা আরও বাড়বে, এ ব্যাপারে আমরা নিশ্চিত। এবং এই জন্য আমরা ইউনূসকে কৃতিত্ব দিতেই পারি, কোনো কুণ্ঠা নেই এ ব্যাপারে, আমাদের দিচ্ছিও আমরা। আর ট্রাম্প যাতে ওই বললাম ভোটে জিততে না পারেন, তার জন্য এত টাকা খরচ করেছিলেন ওই ক্লিন্টনদের ফাউন্ডেশনের মাধ্যমে এই মোহাম্মদ ইউনূস, তাও আবার এখন জানা যাচ্ছে সেই টাকা ইউনূসের নিজের টাকা না, মার্কিন ধনকুবের সোরস ইউনূসকে টাকা দিয়েছিলেন, আর সেই টাকা ক্লিন্টনদের হাত দিয়ে আবার আমেরিকায় বিনিয়োগ করেছিলেন ইউনূস। উদ্দেশ্য ছিল ট্রাম্পের জয় আটকানো। লাভ হয়নি, ট্রাম্প জিতে গেছেন। আর জিতেই যখন গেছেন, তখন কে কিভাবে তাকে উত্ত্যক্ত করেছিলেন বা তার ওই জয়ের রাস্তায় কাঁটা বিছোতে চেয়েছিলেন, সেটা তো তিনি প্রতি মুহূর্তে বুঝতে পারছেন। জিতেই তাই জন্য মার্কিন এজেন্সির মাধ্যমে বিভিন্ন দেশে যে ফান্ডেড করা হয়, মানে ইউএসএইড, সেটা পত্রপাঠ বন্ধ করে দিয়েছেন, লোকজনকে সব ছুটিতে পাঠিয়ে দিয়েছেন। অতএব দেওয়াল লিখনটা তো ইউনূস পড়তে পারছেন, আর নিশ্চিন্ত থাকার জো আছে। তাই ট্রাম্পের সাথে মোদির সাক্ষাতের ঠিক আগে ইউনূস দুটো কাজ করেছেন। এক, তিনি সমস্ত বাংলাদেশি সংবাদ মাধ্যমে হুকুম জারি করেছেন, বলে দিয়েছেন রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট কতটুকু আর কিভাবে চাপতে হবে, যাতে পুরোটা লোকের কাছে না পরিষ্কার হয়। আর দুই, তিনি আয়না ঘর বলে একটা জায়গাকে চিহ্নিত করে সেই জায়গাটা ঘুরে এসেছেন। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টের একটা অংশে বলা হয়েছে যে হাসিনার সরকারের আমলেও বিরোধীদের ওপর অত্যাচার হতো। 5ই আগস্ট বাংলাদেশের আন্দোলনকারী ছাত্ররা যে আসলে জামাতের কথায় ওই লং মার্চের ডাক দিয়েছিলেন, বা তাদের আড়ালে জামাতি যে সব কিছু মানে পরিকল্পনা করেছিল এবং নিয়ন্ত্রণ করেছিল, সেটা তো এই রিপোর্টে পরিষ্কার। সেই লং মার্চ আটকাতে পুলিশকে কিভাবে ব্যবহার করেছিলেন হাসিনা, সে কথাও কিন্তু এই রিপোর্টে রয়েছে। এবার এই একটা অংশ খুব পছন্দ হয়েছে ইউনূসের। এই অংশটাই এখন ফলাও করে প্রচার করছে বাংলাদেশের সমস্ত প্রথম সারির সংবাদপত্র। আর ইউনূস মানুষকে ওই আয়না ঘরের ভূত দেখাচ্ছেন, আয়না ঘরের আয়না। এবার আয়না ঘরটা কি, এতক্ষণ ধরে আয়নাঘর করছি। শেখ হাসিনার আমলের এক গোপন বন্দিশালা, যেটা কোথায় ছিল, কিভাবে ছিল, এখনও কেউ পরিষ্কার করে জানেন না। যেখানেই এরকম গোপন কিছু দেখা যাচ্ছে, সেখানেই বলা হয় ওটা আয়নাঘর। সরকার বিরোধী অপরাধীদের এইখানে ধরে ধরে সেখানে রেখে দেওয়া হতো, আর অকথ্য অত্যাচার চালানো হতো। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট যখন সামনে আসছে, যখন মোদি আর ট্রাম্প মুখোমুখি হচ্ছেন, ঠিক সেই সময় ইউনূস আয়না ঘর বলে একটা জায়গাকে চিহ্নিত করলেন এবং পরিদর্শনে গেলেন। কেন? কারণ ইউনূস পরিষ্কার বুঝিয়ে দিতে চেয়েছেন হাসিনা সরকারই আসলে মানবতা বিরোধী। এবার তার মধ্যে একটা অদ্ভুত ওই খরগোশসুলভ ব্যাপার রয়েছে, জানেন তো, যে যখন নিজেরা মুখ লুকিয়ে বসে থাকলে মনে করে কেউ তাদের দেখতে পাচ্ছে না, মানে তার সেরকম ধারণা। তিনি হয়তো ভাবছেন তার বিরুদ্ধে রিপোর্টের যে অংশটা রয়েছে সেটাকে যদি তিনি চেপে দিতে পারেন সংবাদ মাধ্যম থেকে, তাহলে মানুষ জানতে পারবে না তিনি কি করেছেন। আর তার বদলে যেটা তার পক্ষে যেতে পারে, অর্থাৎ হাসিনার বিরুদ্ধে যে জিনিসটা আছে, সেটাকে প্রকাশ করে দিচ্ছেন, যাতে জনমানুষের প্রতিক্রিয়াটা আরও তীব্র হয়। হাসিনা সরকারের আমলেই যে যাবতীয় অত্যাচারটা হয়েছে, তাদের গায়ে যে অত্যাচারী ছাপটা থাকা উচিত, সেটাই পরিষ্কার করে দিতে চেয়েছেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। কারণ এটাই একমাত্র বাঁচার রাস্তা। ভদ্রলোক যে কেরিয়ারটা বেছে নিলেন, সেটা তার জন্য কতটা সুবিধাজনক। দেখুন, যে কেরিয়ারটা তিনি বেছে নিলে সব থেকে বেশি নাম কামাতে পারতেন, সেই কেরিয়ারটাতে তো তিনি গেলেনই না। কি চমৎকার অভিনয়টাই না করতে পারেন বলুন তো এই ভদ্রলোক। হাসিনার আমলে যে মানবিকতা, মনুষ্যত্ব সব ধ্বংস হয়েছে, সব ধুলোয় মিশে গেছে, সেটা বললেন এবং কি বিশ্বাসযোগ্যভাবেই না বললেন। তাই বলছি, নেতা সাজতে বসলেন, এটা হয়তো তার জন্য ঠিক না। তার বদলে যদি অভিনেতা হতেন, তাহলে নাম ডাক হতে পারত। যেরকম হয়তো চঞ্চল চৌধুরীরা তার কম্পিটিটর হয়ে যেতে পারতেন।
তেমনই হয়তো বাংলাদেশের মানুষগুলো সেক্ষেত্রে প্রাণে বাঁচত। হাসিনা সরকারের গায়ে মানবতা বিরোধী ছাপ থাকতেই পারে। শেখ হাসিনা বা তার আমলে আওয়ামী লীগ যে ধোয়া তুলসী পাতা ছিল এ কথা একদম বলছি না। দীর্ঘদিন ধরে প্রায় একদলীয় শাসন চালানোর অভিযোগ রয়েছে হাসিনার বিরুদ্ধে। কোনো দলকে অন্য কোনো দলকে নির্বাচনে লড়তেই দেননি, এরকম অভিযোগও তো আছে। ইনফ্যাক্ট তার আমলে বেছে বেছে বিএনপি কর্মীদের হেনস্থা করা হয়েছে, এই অভিযোগটাও আছে। এবং এই সব কিছুর জন্য, ইনফ্যাক্ট হাসিনা সরকারের এই কাজকর্মের জন্যই ওই বাংলাদেশিদের মধ্যে ভারত বিদ্বেষটা আরও তীব্র হয়েছে। হাসিনার পাপের ফল কোথাও গিয়ে ভারত বিদ্বেষে পরিণত হয়েছে। কারণ খুব সুচতুরভাবে এটা প্রচার করে দেওয়া হয়েছে যে হাসিনা সাহায্য পেতেন ভারতের কাছ থেকে, ওই জন্যই ভারতে তিনি আর থাকতে পারছেন এখন, সুতরাং দোষী ভারত। এটা বলে দিলে কি সুবিধে, সাধারণ মানুষ যে আবেগ থেকে হাসিনা সরকারের বিরুদ্ধে দৌড়চ্ছে সেই আবেগটা সরাসরি ভারতের বিরুদ্ধে চলে আসবে। আর একবার যদি এরকম একটা অন্য দেশের বিরুদ্ধে আবেগটা পরিচালিত হয়, যদি মনের ভেতরে ক্ষোভটা উথলে ওঠে, তাহলে সেটা কিন্তু জাতীয়তাবাদে পরিণত হয়। এবার সেই জাতীয়তাবাদটা ধর্মীয় জাতীয়বাদ কিনা বা ওই ধর্মীয় জাতীয়তাবাদের মধ্যে দিয়ে আস্তে আস্তে পুরোপুরি মৌলবাদে পরিণত হবে কিনা, সেটাই তো আসল প্রশ্ন। দেখুন, এত অভিযোগ সত্ত্বেও হাসিনার আমলে কিন্তু বেছে বেছে বিএনপি কর্মীদের খুন করা হয়েছে এরকম অভিযোগ ওঠেনি, যেটা ইউনূসের আমলে উঠেছে। বাংলাদেশে জামাতিদের দিয়ে ইউনূস প্রথমে আওয়ামী লীগ কর্মীদের খুন করাচ্ছেন, তারপর তাদের নিশানায় ওই সংখ্যালঘু হিন্দুরা আসছে, এরপর বিএনপি আসবে না তার গ্যারান্টি কোথায়? প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে লড়তে যে তারা ভয় পাচ্ছেন সেটা তো আজ ফের বুঝিয়ে দিয়েছে ওই জামাতিরা। জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মিয়া গোলাম পাওয়ার আজ সেদেশের সংবাদ মাধ্যমকে বলেছে তারা নাকি এখন সংস্কারে ব্যস্ত। নির্বাচনী সংস্কার সম্পূর্ণ না হলে নাকি বাংলাদেশে নির্বাচন করাই যাবে না। জামাতিরা যে কিভাবে রাষ্ট্র মেরামত করছে সেটা আমরা এখন টের পাচ্ছি। অসম পুলিশ চেন্নাই থেকে আনসারুল্লাহ বাংলা টিমের আরও এক জঙ্গিকে গ্রেফতার করেছে। ধৃতের নাম আবু সালেম আলী। এর আগে কেরল থেকে যে ওই এবিটি জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল আনসারুল্লাহ বাংলা টিম, ধৃত যে লোকটা ওই কি সাদের, তার সঙ্গে নাকি আবু সালেমের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এই সাদ মুর্শিদাবাদে আত্মীয় বাড়িতে নাম বাড়িয়ে থাকতো, সেখান থেকে চেন্নাই হয়ে কেরল গেছিল। একদিকে নিজের দেশে বিধর্মীদের ওপর অত্যাচার, বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর নিপীড়ন, আর অন্যদিকে বাংলাদেশ থেকে এদেশে জঙ্গি রপ্তানি করা। এই জঙ্গিদের অনেকেই পশ্চিমবঙ্গের সীমানা ব্যবহার করেছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। একদিকে জঙ্গিরা আসছে, আরেকদিকে কি আসছে? মেড ইন ইউএস, মেড ইন ইতালি, মেড ইন চায়না ছাপ দেওয়া অস্ত্রশস্ত্র। কদিন আগে শিয়ালদার কাছ থেকে মেড ইন ইতালি ছাপ মারা পিস্তল উদ্ধার করা হয়েছিল, আর মুর্শিদাবাদ থেকে উদ্ধার হয়েছিল মেড ইন আমেরিকা ছাপ মারা পিস্তল। এরপরেই তদন্ত নামে পুলিশ, আর জানতে পারে এই সমস্ত অস্ত্র আসলে বিহারের মুঙ্গেরে তৈরি। ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য বিদেশের ছাপটা মারা হচ্ছে। এবার প্রশ্নটা তো অন্য, বিদেশি ছাপ দেখে যদি বেশি দামে অস্ত্র কেনার লোক এ রাজ্যে থাকে, তারা তো বুঝতে হবে অস্ত্র কারবারিদের এ রাজ্যে রমরমা পোয়াবারো। তাহলে আজ না হয় তারা ছাপ মারা অস্ত্র বেচছে, কাল যে আসল মেড ইন চায়না বা মেড ইন ইউএস অস্ত্র ইম্পোর্ট করবে না তার গ্যারান্টি কোথায়? ইউনূসের বাংলাদেশের গায়ে মানবতা বিরোধী ছাপ লেগে গেছে, আর মুঙ্গেরি অস্ত্রের গায়ে আমেরিকা চায়নার ছাপ লেগে গেছে। তাহলে আর বাকি রইল কি? বাকি আরও আছে। সে কথা বলতে গেলে আরও কিছু কথা বলা আজকে খুব জরুরি, যে কথাগুলো আপনারা জানেন, না বললেই না। আজ থেকে 20-25 বছর আগে স্কুলের বাচ্চাদের জন্য একটা ভারী মজার জিনিস পাওয়া যেত, জল ছবি। মনে আছে আপনাদের? জল ছাপও বলতাম আমরা অনেকে।
ওগুলো ওই প্লাস্টিকের ওপর বা ওই স্টিলের আলমারি এগুলোর ওপরে, বা আর কিছু না হোক নিজেদের হাতে বা বইয়ের ওপর ওই ছবিটা রেখে একটুখানি জল দিয়ে ঘষে দিতে হবে, ব্যাস যখন ওই প্লাস্টিকটা তুলে নেওয়া যাবে দেখা যাবে ছবিটা সেখানে আটকে গেছে। অনেকটা আজকালকার ওই ট্যাটুর একটু পুরোনো দিনের ফরম্যাট আর কি, বাচ্চাদের ভীষণ প্রিয় ছিল, ভীষণ ইন্টারেস্টিং। এখন এ সমস্ত আর পাওয়া যায় না, কালের সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে, বাচ্চারা ওর বদলে অরিজিনাল ট্যাটু ফ্যাটু দেখে আর কি। কিন্তু বড়দের ছাপটা ওটা হারালে তো মহাবিপদ। দেখুন, রাজনীতিতে ছাপ ব্যাপারটা আরও গুরুত্বপূর্ণ। কে কার অনুগামী, কে কার লবির লোক, রাজনীতিতে এসবের ছাপ পড়ে যায়। পরিস্থিতি অনুযায়ী ছাপ বা ছবিগুলো ক্লিয়ারও হয়ে যায়। তাই পরিচয় বা ছাপ আচমকা যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে তো চিন্তার বিষয়। আজ তো সেটাই হয়েছে। আজ ফেসবুককে একটা আইনি নোটিশ পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে মেটাকে। অভিষেকের অফিসিয়াল পেজে তৃণমূল কংগ্রেস ছাপটাই নাকি উধাও হয়ে গেছে। কি কেলেঙ্কারি বলুন তো, মানে তৃণমূল কংগ্রেস লেখা অভিষেকের মানে পেজ থেকে উধাও, তাহলে রইল বা কী? কেউ কেউ বলতে পারেন যে এটা কেউ প্র্যাকটিক্যাল জোকস করলো নাকি। এই সমস্তটা বলা খুব মুশকিল, এগুলো নিয়ে আলোচনা করার কোনো মানে হয় না। কিন্তু যদি মানে টেকনিক্যাল কারণে হয় তাহলেও সেটা কাকতালীয় এবং তাৎপর্যপূর্ণ, আর যদি ইচ্ছাকৃত হয় তাহলে তো কোনো কথাই নেই, বিরাট চক্রান্ত। ওই জন্যই অভিষেক সম্ভবত কমপ্লেনটা জানিয়েছেন। তার পেজে এতদিন লেখা থাকতো মেম্বার অফ পার্লামেন্ট, লোকসভা, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এবার সেখান থেকে তৃণমূল কংগ্রেস নামটাই বাদ হয়ে গেছে। বাবুর এতগুলো লাইন ছিল, বেছে বেছে তৃণমূল কংগ্রেসটাকেই ভ্যানিশ হতে হলো। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের খাতায় আর ভ্যালিড নয়, সেখানে ভ্যানিশ হয়ে গেছে। সেক্ষেত্রে অল ইন্ডিয়া বাদ গেলেও না হয় একটা যুক্তি দেওয়া যেত, কিন্তু তৃণমূলটাই হাওয়া, ওটাই তো আসল মশাই। এবার হাওয়া দিতে রাজনীতিবিদদের মতো এক্সপার্ট তো আর কেউ হতে পারেন না। এত ভালো একটা জিনিস, সে এতটা ফুলকি, এবার তারা জোরে জোরে হাওয়া দেবেন যদি ফুলকির থেকে আগুন লাগে আর কি। বিজেপি এর মধ্যে আবার অন্য হাওয়া দেখতে পেয়ে গেছে জানেন তো, একটা ছাপ উদা হয়ে নাকি আরেকটা ছাপ তৈরির প্রসেস শুরু হয়েছে। অনেকটা বলে না সেই ইংরেজি কবিতার মতো, ওল্ড অর্ডার চেঞ্জেথ ইয়েল্ডিং প্লেস ফর নিউ। পুরনো সব কিছু বদলে যায় নতুনকে জায়গা দেওয়ার জন্য। বিজেপি চান্স পেয়েছে, কিরকম চিমটি কেটে দিল দেখলেন। আমি শুনেছি তৃণমূল কংগ্রেসের আইটি দপ্তর অত্যন্ত স্ট্রং। এই আইপ্যাক প্যাক হাঁস যারা চালায় তারা এই আইটির কিভাবে কি কারুকার্য করতে হয় এগুলো খুব ভালো। তারা আবার করেনি তো, মানে অনেক রকম বিষয় শুনছি তো, একটা নাকি নতুন দল রেজিস্টার হয়েছে, সেখানে আবার অন্য কেউ নামে বড় মাথা কেউ আছে পিছনে, যারা আবার কীরকম ধরনের সব ষড়যন্ত্র চলছে, বহু কথা শুনতে পাচ্ছি। তৃণমূলের নাম উধাও হয়ে গেছে না নিজেই মুছে দিয়েছেন, আসল সেটাই বিষয়। এটা কিন্তু এখন পিসির কাছে মুখ রক্ষার জন্য বলছেন যে তৃণমূলের নাম উধাও হয়ে গেছে, তা নয়। শোনা যাচ্ছে উনি নাকি আবার একটা নিজে পার্টি খোলার চেষ্টা করছেন, এবং সেই জন্যই তৃণমূলের নামটা উনি নিজেই উধাও করেছেন। ফেসবুকের উত্তরটার অপেক্ষায় দেখুন ফেসবুক কি উত্তর দেয়। দেখুন, রাজনীতিকরা নিজেদের পছন্দ মতো চান্স পেলে চিমটি কাটেন, প্রতিপক্ষকে কাটছেন। প্রতিপক্ষ উত্তক্ত হচ্ছেন কিনা সেটা প্রতিপক্ষের ব্যাপার, সেটা তাদের প্রতিক্রিয়া জানতে পারলে আমরা বুঝতে পারবো। কিন্তু আমরা একটু অন্য হয় বিষয়টা কি একটু ভাবতে পারি না? দেখুন, প্রথমে তৃণমূলের ছাপ উধাও, তারপর আইনি নোটিশ, মানে একটা দ্বন্দ্বের পরিস্থিতি। তারপরেই তো আজ সন্ধ্যের আগে ফের কামব্যাক, মানে অ্যাকাউন্টে তৃণমূল কংগ্রেস ফিরে এসছে। এবার নোটিশে ফিরলো না আপনা আপনি জানা যায়নি, কিন্তু এই যাওয়া আর এই আসা, শুধু যাওয়া আসা, এটা রাজনীতিতে কিন্তু খুব সিগনিফিকেন্ট। তৃণমূলে ঐক্য আর সংঘাত এই দুটো জিনিসও কিন্তু অনেকটা ওই রকম, জানেন তো, কখনো যায় কখনো আসে, কখনো সংঘাত কখনো ঐক্য, যাওয়া আসা লেগেই আছে। এটাই বোধহয় ট্রেডমার্ক, ছাপ। আর সেই কারণেই বারবার
চিমটি কাটার সুযোগ পেয়ে যাচ্ছে বিরোধীরা। এবার সুযোগ পাচ্ছে না সুযোগ দেওয়া হচ্ছে সেটাও তো কেউ জানে না। কিন্তু গত কয়েক মাসে মাঝে মধ্যেই যে ছবিগুলো ভেসে উঠছে সেগুলো দেখে শুনে কিন্তু প্রশ্ন জাগছে, তুমি কি কে বলি ছবি? দুটো ছবি দেখলাম আমরা, একটা বঞ্চনার আর একটা দুর্নীতির। কেন্দ্রীয় বাজেট অধিবেশনে নির্মলা সীতারামন বাংলার জন্য বরাদ্দ করেছেন কি একগুচ্ছ দুর্নীতির অভিযোগ। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদ হিসেবে অধিবেশনে একের পর এক যুক্তি সাজিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ, আর রাজ্য বাজেটের আগের দিন তার উত্তরটা দিয়েছিলেন সীতারামন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে যে অভিযোগ তুলেছিলেন তার কাউন্টারে রাজ্য সরকারকে একদম তুলোধনা করেছেন নির্মলা। রাজ্য সরকারের কেউ নন কিন্তু অভিষেক, এটা বলতে পারেন, তিনি শাসক দলের সাংসদ। এবার সেই দলেরই তো তিনি নাম্বার 2, আর সেই দলেরই তো সরকার, রাজ্য সরকার। ফলে এমনিতে নির্মলার তীর তার গায়ে নাও লাগতে পারে, কারণ তিনি বিধানসভার কেউ নন, কিন্তু পরোক্ষে এড়াতে পারবেন? প্রোটোকল অনুযায়ী দেখুন, নির্মলার জবাবটা যার দেবার তিনি দিয়েছেন। মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন, সংসদে বলেছিলেন নির্মলা, বিধানসভায় জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, হিসাব বরাবর। কিন্তু রাজনীতির হিসেব তো তাই মিলেও মেলে না। আজ রাজ্য বাজেটের প্রশংসা আর কেন্দ্রের বঞ্চনা নিয়ে তাই বোধহয় মুখ খুলেছেন অভিষেক। এত পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু জাতীয় রাজনীতির প্রসঙ্গ উঠতেই তালটা যে কেটে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় দলের অন্দরের বৈঠকে নাকি বলেছিলেন যে ওই দিল্লিতে আপ আর কংগ্রেসের জোট না হওয়াটা ভুল ছিল, আর অভিষেক আজ একদম উল্টো পথে হাঁটলেন, বললেন জোটে লাভের লাভ কিচ্ছু হতো না, বরং দিল্লির হার থেকে শিক্ষা নেওয়া উচিত। এবার প্রশ্ন দুটো, এক, কে ঠিক বললেন? 2, কেন বললেন? আর যদি আরেকটু এগিয়ে ওই শুধু অভিষেকের বক্তব্যটা নিয়ে ভাবতে চান, তাহলে প্রশ্নটা হবে শিক্ষাটা কি? তো मुझे नहीं लगता है कि अगर अलायंस एक साथ लड़ते उसका बहुत महत्व होता। हाँ, 2-4-5 सीटों में ज़रूर फ़र्क पड़ता, बट दिल्ली का लोगों को ये लगा था कि भाई एक चेंज ज़रूरी है, चाहे नतीजे कुछ भी आए। मतलब डेमोक्रेसी में यू हैव टू रिस्पेक्ट द मैंडेट ऑफ द पीपल। आप अगर लोगों को समझाने में सक्सेसफुल रहे तो लोग आपके साथ रहेंगे। तो मुझे लगता है इस हार से सीखना चाहिए। আচ্ছা, কার হয়ে বল করলেন বলুন তো অভিষেক? ইন্ডিয়া জোটের হয়ে, তৃণমূলের হয়ে, নাকি অন্য কোনো ফর্মুলা? ব্যাপারটা দিল্লির জোট নিয়ে নিজের অবস্থান জানালেও রাজ্যে ভুতুরে ভোটার, কেন্দ্রের বঞ্চনা, এই সমস্ত বিষয়ে কিন্তু দলের লাইন লেন্থ মেনেই বল করেছেন অভিষেক। সুর তাল একদম পারফেক্ট। এই সুর শুনে কারোর মনে মনে সেই বিখ্যাত গানের লাইনটা চলে আসতে পারে, মিলে সুর মেরা তুমহারা তো সুর বনে হামারা। আহা, দূরদর্শনে শুধু এইটুকুনি দেখার জন্য হাঁ করে বসে থাকতাম। সেই আমাদের এখান দিয়ে মেট্রো যাচ্ছে, পিকে ব্যানার্জি মাথায় ওই অল্প কটা চুলে হাত বোলাতে বোলাতে উঠছেন, কি অসাধারণ। বৈচিত্র্যের মাঝে ঐক্য, বিবিধের মাঝে মিলন মহান। নানা ভাষা, নানা সংস্কৃতি, নানা সুরের মধ্যে ঐক্যেশ্বর। এটা তো ইদানিং তৃণমূলের জন্য খোঁজা হচ্ছে আর কি। তৃণমূলের ইদানিং নানা ভাষা, নানা স্বর শোনা যাচ্ছিল, তার মধ্যেও কিন্তু ঐক্যের সুর খোঁজার একটা আপ্রাণ চেষ্টা চলছে। এবার ভাবুন কিভাবে আপনি গোটা ব্যাপারটাকে দেখবেন। গ্লাসের অর্ধেক ফাঁকা অর্ধেক জল, হ্যাঁ, কোন দিক থেকে দেখবেন? অভিষেক দলের লাইন অনুযায়ী যদি কথাগুলো বলে থাকেন তাহলে অর্ধেক জলটাকে ধরবেন অনেকে, আবার দিল্লির জোট নিয়ে ভিন্ন অবস্থানকে অর্ধেক ফাঁকা বলেও ধরে নিতে পারেন অনেকে। কিন্তু অভিষেক আজ কথাগুলো কোথায় বললেন দেখুন, দলের লাইন মেনে বল করেছেন ধরে নিচ্ছি। বলটা কোন ট্র্যাকে করলেন? ট্র্যাকটা ছিল অভিষেকের নিজস্ব সেবাশ্রয় প্রকল্প। অভিষেক যখন বললেন পেছনে তখন সেবাশ্রয়ের লোগো, সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ নেই। সেবাশ্রয় প্রকল্পের নিয়ম করে কি জানানো হয়? প্রত্যেক দিন কত লোক চিকিৎসা পেলেন। আগে তার সঙ্গে জানানো হতো কিভাবে কোথায় মানে লোকজন আর যাচ্ছেন না, ভরসা এখানে করছেন।
এখানেই একটা প্রশ্ন, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা পারফেক্ট লাইন আর লেন্থ পেনে দৌড়লে সেবাশ্রয়ের প্রয়োজন তো হতো। সরকারি স্বাস্থ্য ব্যবস্থার থেকেও অনেক বেটার চিকিৎসা হচ্ছে, এটা কিছু না বলেও বলে দেওয়া হতো। আসলে দেখুন, রাজনীতিতে না অনেক কথা পরিষ্কার করে না বলেও বলে দেওয়া যায়। ইনফ্যাক্ট ওই যে মিশিয়ে দেওয়া ব্যাপারটা না, সুর তালের মধ্যে কখন যে একটা বেসুরকে গুঁজে দেওয়া হবে সেটাই বুঝতে পারবেন না, কারণ পুরোটাই যদি বেসুরে গান লোকে ধরে ফেলবে, কিন্তু যদি সুর তালের মধ্যে হালকা করে একটা বেসুরও ছেড়ে দেন তাহলে লোকে ভাবতে বসবে ওটা ইচ্ছে করে করলো, একটু অন্য কিছু নাকি। হয়তো এরকম তো হওয়ার কথা না, দ্বন্দ্ব তৈরি করে দেয় মানুষের মধ্যে, কিন্তু তার মধ্যেও বার্তাটা চলে যায়। দেখুন, অভিষেক কিছু কিছু জিনিস নিয়ে কিছু কিছু বার্তা দেওয়ার চেষ্টা দীর্ঘদিন ধরে করছেন। দলকে একটা তালিকা দিয়েছিলেন, জানুয়ারির শেষ দিকে বলে দিয়েছিলেন, শেষবার মনে করিয়ে দিয়েছিলেন আর কি অভিষেক, যে এই তালিকা দিয়ে তিনি তার কাজ করেছেন, এবার দলের কাজ এই তালিকা অনুযায়ী বদল করা, রদবদল। যে রদবদলটা তিনি পারফরমেন্সের ভিত্তিতে করতে চেয়েছিলেন, কে দলের কাজে লেগেছেন, কতটা লেগেছেন, তার ভিত্তিতে তিনি পদে থাকবেন কি থাকবেন না সেটা নির্ধারিত হবে। তার মানে সেই ক্ষেত্রে কে কার কাছে আনুগত্য কতটা দেখাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ হবে না, সেটাকে গুরুত্ব দেওয়া হবে না এই বাছাই বা রদবদলের ক্ষেত্রে। এটাই তো পরিষ্কার করে বোঝাতে চেয়েছিলেন। কিন্তু আজ দেখুন, আজ এত কথা বললেন, রদবদল নিয়ে কিন্তু কোনো কথা বললেন না, অথচ বলার তো একটা প্রেক্ষাপট তৈরি হয়েই ছিল, কারণ সদ্য মুখ্যমন্ত্রী এই রদবদল সংক্রান্ত বিষয়ে বিভিন্ন বিধায়ককে, মানে সব বিধায়ককেই নামের তালিকা জমা দিতে বলেছিলেন অরূপ বিশ্বাসের কাছে। মানে একটা প্রক্রিয়া শুরু হয়েছে। কোন প্রক্রিয়া? যার কথা তিনি দীর্ঘদিন ধরে বলে আসছিলেন, কিন্তু তা নিয়ে অভিষেক কোনো কথা বললেন না। আসলে না বলেই কি তিনি অনেক কিছু বলতে চাইলেন? আমার কাজ, আমি যেটা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলাম, যে আমার কর্তব্য, আমার সাংগঠনিকভাবে আমার যতটুকু, এবং রেজাল্ট দেখে আমি সেভাবে প্রস্তাব রেখেছি। তারপর করবে কি না করবে সেটা দল ঠিক করবে, আর কবে করবে সেও দল ঠিক করবে। সেপ্টেম্বর মাসেই আমি পাঠিয়ে দিয়েছি। যতই দাও ততই চাই, পোষায় না আর। মুখ্যমন্ত্রী একবার প্রশাসনিক সভায় কোনো এক জনপ্রতিনিধিকে কথাটা বলেছিলেন, নিজের এলাকার জন্য কিছু একটা চেয়েছিলেন হয়তো ওই জনপ্রতিনিধি। এবার এলাকার ভালো হলে দলেরই ভালো এটা মনে করেই হয়তো চেয়েছিলেন, হয়তো সাদা মনে কাদা নেই। কিন্তু মুশকিল হচ্ছে সাম্প্রতিককালে লোকে চাওয়ার ব্যাপারটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন না, বিশেষ করে তৃণমূলের ওই নেতাই বলুন বা কর্মী, তারাও আর কি কাকে ছেড়ে কাকে ধরবেন আর কি। তার ফলে হয়তো মুখ্যমন্ত্রীও কোনটাকে ধরবেন না সেটা নিয়ে দ্বন্দ্বে পড়ে গেছেন দলনেত্রী তো। এবার সেই জন্যেই হয়তো তিনি ওরকম ভাবতে বসেছিলেন, ওই কথাগুলো বলেছিলেন। অথবা এটাও হতে পারে তার মনে হচ্ছিল এদের মধ্যে চাহিদাটা একটু মাত্রাতিরিক্ত হয়ে গেছে, বাড়াবাড়ি হয়ে গেছে। সেদিন ওই জনপ্রতিনিধিকে কড়া ভাষায় সেটাই কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মমতার ওই কথাটা আজও বোধহয় দলের একাংশের জন্যই অ্যাপ্লিকেবল, কাজে লাগে তাদের জন্য, এখনও সঠিক। রদবদলে একটা পক্ষ আরেকটা পক্ষের ভ্যানিশ হওয়ার অপেক্ষায়, এটা তো আমরা জানি। কদিন আগেই দলের নেতাদের কথায় তেমনই ঝাঁঝ মিলেছিল, একজন আরেকজনের বিরুদ্ধে তোপ দাগছেন। মানে সবাই চাইছে এই রদবদলের বাজারে কেউ বিদায় হয়ে যান। এবার এই বিদায় হওয়ার ক্ষেত্রে সবাই নিজের মতো করে একটা করে বায়োডাটা পেশ করছিলেন, আর তার সঙ্গে ওই দেখবেন সুপারিশপত্রে লেখা থাকে কার সুপারিশ, অমুকের ক্যান্ডিডেট তমুকের ক্যান্ডিডেট, এ ব্যাপারগুলো থাকে না। ভর্তি স্কুলের সময় দেখবেন এরকম ব্যাপার থাকে। সেরকমই অনেকের, কেউ অভিষেকের ক্যান্ডিডেট, কেউ মমতার হয়ে সওয়াল করছিলেন, এরকম হচ্ছিল আর কি। এটা কিন্তু আমরা সাম্প্রতিককালে দেখছিলাম, প্রত্যেকে একটা নির্দিষ্ট এজেন্ডা ধরে লাইন আর লেন্থ ধরে বল করছিলেন। ব্যাটসম্যান সপাটে চালিয়েছেন, এবার ব্যাটসম্যানের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশ, এবার থেকে কেউ বাইরে কোনো কথা বলবেন না, স্পিক টি নট। দলের সুর
আর ভাষার যে পরিবর্তন হচ্ছিল সেটা আপাতভাবে বন্ধ। সেলোটেপ সেঁটে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত এক মাসে প্রাথমিক কিছু পরিবর্তন হয়েছে, কোপ পড়া শুরু হয়েছে কিছু ক্ষেত্রে। নেতারা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলাতেই তারা কোপে পড়েছে। শিক্ষা সংগঠনের রদবদলের পর তেমনই দেখেছি আমরা। কিন্তু রদবদলের কারণটা কি? অনেকে দায়িত্ব পেয়েও কাজ করতে পারেননি, পারফরমেন্স এবং আনুগত্য দেখাতে পারেননি, তাই রদবদল। বা কোনটা এর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কিসের জন্য, কোনটার বেশি কোনটা কমের জন্য তিনি বাদ পড়লেন বা থেকে গেলেন, এটা কিন্তু পরিষ্কার করে কেউ কখনো বুঝতে পারেন না। হয়তো অঙ্ক কষাটা সারা জীবন ধরেই চলে। রাজনীতিতে এই পরিবর্তন জিনিসটা না বড্ড আনপ্রেডিক্টেবল। কখন যে কি পরিবর্তন হবে সাধারণ মানুষ ধরতেই পারবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারের কথা ভাবুন। পঞ্চায়েত ভোটে লোকসভার প্রচার থেকে গতবারের 21শে জুলাই অভিষেক তো ফ্রন্ট ফুটেই ছিলেন। রদবদলের ঘোষণাটাও তো তারই। তারপরেই তিলোত্তমা কাণ্ড। অভিষেক খানিকটা উল্টো রাস্তায় হাঁটলেন, খানিকটা সমালোচনার মোড়ে। আর সেই সময় থেকেই কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তার অন্যরকম চিন্তাভাবনা শুরু, অন্য রাস্তায় হাঁটা আর কি। এবার অন্য রাস্তা ধরলে স্বাস্থ্য ব্যবস্থার মূল ভর কেন্দ্র থেকে তিনি যে দূরে সরে যাবেন সেটাই তো স্বাভাবিক। খেয়াল করে দেখুন, ওই সময় যে নাগরিক আন্দোলন হয়েছিল তারও সপক্ষে ছিলেন অভিষেক, আর সেখান থেকেই তো সেবাশ্রয়। ক্রোনোলজিটা মাথায় রাখতে হয়। তিলোত্তমা কাণ্ড থেকেই খেলাটা কিন্তু ক্রমশ একটু একটু করে বদলে যাচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে হাল ধরেছিলেন, পাশাপাশি শাসকের গাড়িটাও নিজেই ড্রাইভ করেছেন। আর তারপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন তিনিই শেষ কথা। এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়ার কথা। তা বারবার কেন বলতে হচ্ছে? এটাই একটা বদলের পূর্বাভাস। লিস্ট বা তালিকা মেনে বদলের পরিবর্তে খোল নলচে বদলের আভাস। যাবতীয় শাখা সংগঠন আর ব্লক কমিটির বদল হতে চলেছে। সব স্তরে নতুন করে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিধায়কদের সবাইকে ওই বললাম 3টে করে নামের তালিকা আগামী 25শে ফেব্রুয়ারির মধ্যে ওই অরূপ বিশ্বাসের কাছে জমা দিতে বলেছেন। অরূপ বিশ্বাস তাহলে কী হলেন? এটার মধ্যেও ইঙ্গিত রইল যে আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহভাজন এবং আস্থাভাজন, তাই তাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। বাকি নেতারা না, এটা নিয়ে আর কেউ কিছু বলতে চাইছেন না। বুক ফাটছে হয়তো অনেকেরই, কিন্তু মুখ খুলছে না। সবটাই কি এখন ওয়েট অ্যান্ড ওয়াচ? শাসকের ছবি আর শব্দের বদলগুলো একটু নজরে রাখুন, তাহলেই অনেক কিছু বুঝতে পারবেন। তৃণমূলের খোলনলচে বদলানো তো খুব কঠিন ব্যাপার। তৃণমূলের আগে খোলনলচে বদলের আগে যদি ওখানে আরাবুল ইসলাম ছিলেন, খোলনলচে বদলের পর এসছেন শওকত মোল্লা। আরাবুল ইসলাম শিক্ষিকাকে জগ ছুঁড়ে মারতেন, আর শওকত মোল্লাকে মুখ্যমন্ত্রী ভরা সভায় প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন তুই তো বোমবাদিস, তোর আর কি হবে। ফলে ওদের খোলনলচে বদলটা আসলে থরবড়ি খারাপ। অভিষেকের আর কোনো তৃণমূলে গল্প আছে বলে অন্তত এই মুহূর্তে মনে হয় না। কালকে কি হবে বলতে পারছি না, কারণ কখনো মনে হয়েছিল যে কুণাল ঘোষের আর তৃণমূলে কখনো পৃথিবীতে জায়গা হতে পারে না, সে এখন সমহিমায় তৃণমূল করছে। এ বিষয়ে একটি মন্তব্যও করব না, কারণ যেটা সম্পূর্ণ সাংগঠনিক বিষয়। দলকে নেত্রী যদি কোথাও কোনো ইনস্ট্রাকশন দিয়ে থাকেন, দলকে কোনো বার্তা দিয়ে থাকেন, বা দলের মধ্যে নানা প্রক্রিয়া থাকে, সে বিষয়ে একটি মন্তব্য করব না। দেখবেন ট্রান্সফরমারের গায়ে লেখা থাকে হাই ভোল্টেজ ডোন্ট টাচ। কুণাল ঘোষ যেভাবে মন্তব্য এড়িয়ে গেলেন, তাতে মনে হলো তিনি এই সতর্কবাণী মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার প্রেক্ষিতে কথা বললেন না। কিন্তু বিরোধীদের কথাগুলো, তাদের ধারণাগুলো, সিপিআইএম আর বিজেপি, এদের তো আর কোনো বাধ্যবাধকতা নেই অত বেশি দলনেত্রী, তাদের তো না, শাসক দলনেত্রী তিনি কি বলেছেন সেই অনুযায়ী সেটা মাথায় রেখে ভালো মন্দ বিচার করে কথা বলার। তাই দুদলই মনে করছে যে তৃণমূলে মুখ বদল হলেও ছাপের কোনো বদল হয় না। এই যেরকম মুগুর ছাপ দেখে আগে লোকে চপ্পল কিনত, তেমনি ছাপ দেখে বোঝা যায় কে তৃণমূল আর কে বিরোধী। কলতান দাশগুপ্ত আর সজল ঘোষের এই ধারণা আরও পোক্ত হবে জিয়াউর রহমানের কথা শুনলে। জিয়াউর মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল ব্লক সভাপতি, এলাকার পরিচিত মুখ। সেই জিয়াউর বলে দিয়েছেন যে বিধানসভার ভোটে কোন ফর্মুলায় খেলবে তৃণমূল কংগ্রেস। খেলাতে আমরা দেখতে পাই
বিরোধীরা আটকাবার জন্য পায়ে মারার চেষ্টা করে। পায়ে মারলে কিন্তু রেফারি থাকে, রেফারি লাল কার্ড দেয়। আমি মনে করি সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে, আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো, তোমরাও সেইভাবে তৈরি হও। আগামী বিধানসভায় জোরদার খেলা হবে, সেখানে কোনো রেফারি থাকবে না, কোনো লাল কার্ড থাকবে না। তাই নিজের নিজের মতন হয়ে তৈরি হন। প্রশাসন প্রশাসনের জায়গা থাকবে, প্রশাসন প্রশাসনের জায়গা থাকবে, কিন্তু আমাদের যখন 26-এ ভোট হবে তখন 26-এ আমরা ভোট করব, প্রশাসন প্রশাসনের জায়গা থাকবে। আমি তো বলবোই খুব স্বাভাবিক, বিরোধীরা অনেক রকমের উৎসাহ করে, কর্মীদের একটু উজ্জীবিত করার জন্য বললাম তৈরি থেকে। খেলা হবে, এখানে খেলা হবে, ফুটবল খেলা হবে, আর কিছুদিন পর খেলা হবে এ রাজ্যে ভোট আসছে, বিধানসভার ভোট, সেটাতে খেলা হবে। বিধানসভা ভোটে বিরোধীদের মেরে মাঠের বাইরে বের করে দিলেও কেউ কার্ড দেখানোর জন্য থাকবে না। এই নিশ্চয়তাটা তৃণমূলের ব্লক সভাপতি পেলেন কি করে? সম্প্রতি কাঁথির সমবায় নির্বাচন ঘিরে এরকমই তো উত্তেজনা তৈরি হয়েছিল, এতটাই যে হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী নামিয়ে ভোট করাতে বলেছিল। এমনকি বেআইনি বাড়ি ভাঙতে পুরসভা ব্যর্থ হলেও এখন কেন্দ্রীয় বাহিনী নামানোর কথা ভাববে বলে জানিয়েছে হাইকোর্ট। সব জায়গায় তার মানে হাই ভোল্টেজ। সেখানে বিধানসভা ভোট, সেটা তো আরও অনেক বড় ব্যাপার। কেন্দ্রীয় বাহিনী তো এমনিই থাকবে। তাহলে গত কয়েক বছর ধরে কেন্দ্রীয় বাহিনীকে মানে কোনোভাবে, ওই বললাম না, সব কিছুরই বিভিন্ন দিক থেকে দেখা যায়, তো পজিটিভভাবে ব্যবহার করা যায়, নেগেটিভভাবেও ব্যবহার করা যায়। হ্যাঁ, সেই কোথাও গিয়ে মোহাম্মদ আলীর কথাটা মনে পড়ে যাচ্ছে। তার একটা বিশেষ ট্রিক ছিল, ডোবদারব। তিনি ওই বারবার ওই দড়ির ওপর গিয়ে পড়তেন, আর সেখান থেকে কেউ মারছে, যখন ধরুন তাকে প্রতিপক্ষ মেরে যাচ্ছে, আর তিনি ওই রিংয়ের, বক্সিং রিংয়ের দড়ির ওপর হেলছেন। হেলতে হেলতে একসময় সেই দড়িকে ব্যবহার করে স্প্রিংয়ের মতো চাপ দিয়ে ছিটকে বেরিয়ে এসে এক ঘুষিতে প্রতিপক্ষকে উড়িয়ে দিতেন। ওই দড়িটাকে ব্যবহার করা, যেটা ওই পিঠ দেওয়ালে ঠেকে যাওয়ার মতো, পিঠ দড়িতে ঠেকে গেলে ওই দড়িটাকেই নিজের শক্তি হিসেবে ব্যবহার করা। সেরকম নেগেটিভ জিনিসকে পজিটিভ করে নেওয়া। এই কেন্দ্রীয় বাহিনী, তারা নর্মালি এমন ভাব করতো বিরোধীরা, বিজেপি যেরকম বারবার বলেছিল একবার কেন্দ্রীয় বাহিনী এসে গেলেই সব ঠান্ডা, সেই কেন্দ্রীয় বাহিনী তার মানে তৃণমূলের জন্য নেগেটিভ ছিল। তাদের পজিটিভ করে নেওয়ার খেলাটাও কি জিয়াউরের মতো নেতারা শিখে নিয়েছেন? দেখুন, নেতাদের অসাধ্য কিচ্ছু নেই, তারা সব পারেন। পুলিশের সামনে দাঁড়িয়ে পুলিশের গাড়িতে বোমা মারার কথাও বলতে পারেন, বলেছিলেন তো অনুব্রত মণ্ডল। আর হরিশ্চন্দ্রপুর থানার আইসিকে পাশে বসিয়ে বিরোধীদের মাঠ থেকে বের করে দেওয়ার কথা বললেন তৃণমূলের জিয়াউর। গায়ে শাসক দলের ছাপ থাকলে পুলিশকে মনে হয় না তার গায়ে পুলিশের ছাপটা ঠিক নেই। এ ব্যাপারে উত্তরটাও কিন্তু দিয়ে দিচ্ছেন তৃণমূল নেতারাই। আপনাদের কোনো কষ্ট করতে হবে না। বীরভূমে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠদের অভিযোগ যে তাদের মিথ্যে মামলা দিয়ে নাকি ফাঁসানো হচ্ছে। কারা ফাঁসাচ্ছেন, কে ফাঁসাচ্ছেন? আঙুল একদম নির্দিষ্ট দিকে। তৃণমূল নেতা, বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ, তিনিই নাকি মিথ্যে মামলায় ফাঁসাচ্ছেন তৃণমূল নেতাদের। আমার কাছে না, আধার কাছে আছে। সেই গতকে যেদিন ধরলে সেদিন থেকে আধার কাছে আছে। ফোন করে দাও, ভেঙে নিয়ে যাবে বললাম। ও বেশ 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 ভাইজান, বেশ। গাড়ি ধারা কাছে আসি না তোরা? ও বেশ, ঠিক আছে ভাইজান, বেশ। আর ধারা কাছে আসি না, এবার সামনাসামনি হবে, যেতে হবে। সেটা জানা হলে সাত ছেড়ে দেওয়ার, সাত ছেড়ে দেবো, লাইট বরবাদ করে দেবো। আমি পরিষ্কার বল দিচ্ছি, সঙ্গে যে থাকবে তারও মিলিলিশ কথাটা আমার আমাদের কাছে খুব স্পষ্ট। সেটা হচ্ছে সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, তার ভাইপো ফিলিপ এবং সেখানকার স্থানীয় নেতা 1 কোটির ওপর নগদ অর্থ দাবি করছেন। সেইটা আজহার ওরফে আশরাফুল দিতে না পারায় বিভিন্ন রকম নোংরা কেস দিয়ে তাদের সঙ্গে নোংরামি করে আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূলকে ফাঁসাচ্ছে তৃণমূল, বা তৃণমূলকে আক্রমণ করছে তৃণমূল, এই অভিযোগ তো গত কদিন ধরেই উঠছে বীরভূমে। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে যে জেলায় শান্তিতে পঞ্চায়েত ভোট পর্যন্ত হয়ে গেছে, সেই জেলা অনুব্রত মণ্ডল জামিনে মুক্ত হওয়ার পর থেকেই আচমকা আবার এত উত্তপ্ত হয়ে উঠল কেন? এতে একটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে,
দেখুন, উত্তপ্ত কখন হলো, কবে হলো, সেটা পরের ব্যাপার, কিন্তু এটার মধ্যে কোনো প্রতিপক্ষ নেই। মানে বীরভূমে তৃণমূলের কোনো প্রতিপক্ষই নেই, তৃণমূলের প্রতিপক্ষ ওই তৃণমূলই। এবার প্রতিপক্ষ যদি শক্তিশালী না হয় তাহলে কি আর লড়াই হয়? তাহলে এখন শক্তিশালী দুই প্রতিপক্ষ জেলায় রয়েছেন বলেই এই লড়াই, এই উত্তাপ। এবার যেখানে এরকম শক্তিশালী দুই প্রতিপক্ষ রয়েছেন সেই জেলায় সাংগঠনিক রদবদল কিভাবে তৃণমূল সামলাবে, এটা কিন্তু লাখ টাকার প্রশ্ন। আপাতত আপনাদের বলি রাজনীতি আর সমাজের কটা নিবিড় যোগের কথা। এই যে মালদা, তারপর বীরভূমে রাজনীতির হিংসাশ্রয়ী চেহারার কথা শুনলেন বা মনে মনে একটা ছবি সাজিয়ে নিলেন। সেই হিংসার ছাপ যে সামগ্রিকভাবে সমাজের ওপর পড়ছে না তার কোনো গ্যারান্টি আছে কি? এই যে আরজি কর থেকে নিউ টাউন ধর্ষণ আর খুনের ঘটনা, তার কারণ কি? কেউ জানতে পারবে না, জানলেও কিছু করতে পারবে না। এরকম ডোন্ট কেয়ার মনোভাব, সেটাই কি একটার পর একটাই ঘটনার জন্য দায়ী? নিউ টাউনে খুন আর ধর্ষণে অভিযুক্ত টোটো চালক 8 মাসের ওপর জেল খেটেছিল। ছিচকে চুরি, শ্লীলতাহানি, এরকম সব অভিযোগ ছোট ছোট, মানে অপরাধের প্রাইমারিতে পড়ছিল, সেখান থেকে ধাপে ধাপে হাই স্কুল থেকে পাশ করে একেবারে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে অভিযুক্ত সৌমিত্র রায়। 14 বছরের মেয়েটাকে খুন করে ধর্ষণ করেছে বলে অভিযোগ। এবার এই অপরাধের ছাপ সব থেকে বেশি কাদের বিব্রত করছে? রাজ্য সরকারকে। মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে একের পর এক মহিলা ধর্ষিতা হচ্ছেন, খুন হচ্ছেন, বিশেষ করে নাবালিকারা অপরাধীদের শিকার হচ্ছে। এই নেগেটিভ স্টেপ তো তৃণমূল কংগ্রেসের সব থেকে দুশ্চিন্তার কারণ। বলে একটা উপায় তো খুঁজে বার করতে হবে, অন্তত লোককে তো বলতে হবে আমরা উপায় খুঁজছি। এই লোককে বোঝানোর কাজটা না রাজনৈতিক নেতারা দারুণ ভালো করতে পারেন। মানুষের জন্য কাজ করছি, এটা সব দল খুব গর্ব করে বলে, প্রচার করে, ওই অবধিই করে, কিন্তু করে তো বটে। মানুষই বোঝে কতটা কাজ আর কতটা প্রচার। সে যাকগে, ও সমস্ত কথা বলে আর নিজেদের মনটাকে এই আসল জায়গা থেকে সরিয়ে দিয়ে যাওয়ার কোনো মানে হয় না। আপাতত এই যেটা আমাদের সামনে রয়েছে সেই উদ্যোগটার কথা বলি। তৃণমূল আজ অপরাজিতা বিল নিয়ে রাষ্ট্রপতির দরবারে হাজির হয়েছিল। এই বিলটি যাতে পাস হয়, যেটি পড়ে আছে এখনো পর্যন্ত মাননীয় রাষ্ট্রপতির কাছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আমরা সকল সদস্যগণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার কাছে এই আর্জি জানিয়েছি। মাননীয় রাষ্ট্রপতি অত্যন্ত ধৈর্যের সঙ্গে সুন্দরভাবে তিনি গোটা বিষয়টা শুনেছেন। তিনি উদ্বিগ্ন মনে হয়েছে আমাদের। তিনি বলেছেন তিনি গোটা বিষয়টি পর্যালোচনা করবেন এবং দেখবেন। অপরাজিতা বিলটা নিয়ে কেন এত উঠে পড়ে লেগেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বা তার সঙ্গীরা? নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য কতটা তৎপর এটা বোঝাতেই তো। তার জন্য এত পরিশ্রম কেন করছেন সেটাই তো বুঝতে পারছি না। দেখুন, রাজ্যে গত কয়েক মাসে যতগুলো ধর্ষণ আর খুনের ঘটনা ঘটেছে তার মধ্যে বেশিরভাগ মামলাতেই তো অপরাধীকে চিহ্নিত করে ফাঁসির আদেশ পর্যন্ত হয়ে গেছে। এটাই তো তৃণমূল নেতারাও বলেন। সে কাজটা হয়েছে কাদের জন্য? পুলিশের জন্য। এটাও তৃণমূল নেতারা বলেন। পুলিশ এত ভালোভাবে কেস হ্যান্ডেল করেছে যে আদালতে ফাঁসির আদেশ দিতে কোনো সমস্যাই হয়নি। ওই একটা জায়গায় ওই যেখানে পুলিশের হাত থেকে, এখানকার পুলিশের হাত থেকে ব্যাপারটা সিবিআইয়ের হাতে চলে গেছিলো, সেখানেই ফাঁসি হয়নি। এই সব ফাঁসির আদেশেই তো দুষ্টু লোকেরা জব্দ হয়ে যাবে বলে এতদিন প্রচার করছিলেন তৃণমূল নেতারা। আরেকটা কথা, যে আইন এই মুহূর্তে দেশে চালু রয়েছে তার ভিত্তিতেই তো তদন্ত হয়েছে, সাজা হয়েছে। নতুন করে অপরাজিতা বিল আনার প্রয়োজনটা তাহলে কি? বিরোধী দলগুলো কি বলছে জানেন? বলছে এইসব নাকি নজর ঘোরানোর কৌশল। আমরাও কিছু করছি, আমরা বসে নেই, ওগুলো সব আমরা তো তৈরি করিনি, তাই জন্য এগুলো বাজে। আমরা যেটা তৈরি করেছি সেটাই ভালো, কারণ আমরা নারী নিরাপত্তা, নারী সুরক্ষা এসব নিয়ে খুব চিন্তিত। এই বার্তা দিতেই নাকি রাজ্য সরকার আর শাসক দল এতটা তৎপরতা দেখাচ্ছে। যদি তাই হয় তাহলে ছাপ কতটা ইম্পর্ট্যান্ট ভাবুন। আসল কাজের বেলায় যাই হোক না কেন একটা ধারণা তো তৈরি করা খুব প্রয়োজন। ওটাই তো আসল। মানুষের মনে একবার ছাপ ফেলে দিতে পারলে না, তারপরেই তো
একটা অন্যরকম মুক্তি। এই তিলোত্তমা কাণ্ডের পর 6 কেন্দ্রের উপনির্বাচনে ছক্কা হাঁকিয়েছিল তৃণমূল, আর তারপরেই তো তারা মনে করেছিলেন যে মানুষের মনের মধ্যে এই ছাপটা পড়ে গেছে যে যা হওয়ার সব হয়ে গেছে, অথবা কিছুই হয়নি। আর তারপরেই রাজনীতিতে দলের কর্তৃত্বে একদম জাঁকিয়ে বসেছেন প্রবীণ তৃণমূল নেতারা। ইন্ডিয়া জোটে বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আধিপত্য, কংগ্রেস কোণঠাসা। এই ছাপ তৈরি করতে ইস্যু তৈরি করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর তাই জন্য এই অপরাজিতা বিল নিয়ে একটু দৌড়ঝাঁপ দরকার বই কি। তাতে নারী নির্যাতন বন্ধ হবে কি হবে না সেগুলো তো পরের বিষয়, কিন্তু এই দৌড়দৌড়িটা যে হচ্ছে এটাই আসল কথা, এটাই ছাপ।